সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব ৮ কি পর্ব ৬ দিস রিকোয়ার্স অ্যাকশন। ব্যাস, আর কিছু নয়। ইমিডিয়েট নয়, এমার্জেন্সি নয়, টপ প্রায়োরিটি নয়, এমনকি টপ সিক্রেটও নয়। কোনো বিশেষণের ভার নেই আদেশটায়। সাদামাটা হুকুম, এটার ব্যবস্থা নেওয়া দরকার। তা হলো, ব্যবস্থা হলো। বিশেষণ বিমুক্ত সেই আদেশের অ্যাকশনটার জাত নির্ণয় করব আমরা, তার অর্থনৈতিক মূল্য, গোপনীয়তা এবং ব্যাপকতা। প্রথমটার কাজ শুরু হলো ছোট করেই। সারা মার্কিন মুলুকে 10টি রিসার্চ গ্রুপ এই নিয়ে গোপন গবেষণা শুরু করলেন। প্রথম বছরে অর্থ বরাদ্দ করা হলো মাত্র $3 লক্ষ, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা ব্যাপক আকার ধারণ করল। একসময় বৈজ্ঞানিকের দল জানালেন, তামার চেয়ে রূপোর তারের বিদ্যুৎবাহী ক্ষমতা বেশি, তাদের কিছু রূপো চাই। ট্যাক্সালের আন্ডার সেক্রেটারি ভ্যানিয়েল বেল বললেন, বেশ, দেব, বলুন কতটা রূপো চাই। ম্যানহাটন প্রোডাকশনের চিফ বললেন, ধরুন আপাতত 15,000 টন। ড্যানিয়েল বেল আঁতকে উঠে বললেন, টন? কি বলছেন মশাই? রূপোর ওজন কখনো টনে হয়, হয় আউন্সে। ম্যানহাটন চিফ লেসলি গ্রোভ জবাবে কিছু বলার আগেই তার সহকারী বৈজ্ঞানিকটি বললেন, ঠিক আছে, তাই বলছি, 5.4 × 10⁸। ড্যানিয়েল বেলের মুখের নিম্নাংশ ঝুলে পড়ে। বলেন, তার মানে 15,000 টন = 5.4 × 10⁸ আউন্স। আপনি আউন্সে জানতে চাইছিলেন তো, তাই বলছিলাম আর কি। বেল তাকে থামিয়ে দিয়ে বলেন, থাক স্যার, আর বিদ্যে জাহির করতে হবে না, ওই 15,000 টন রূপোই পাঠিয়ে দিচ্ছি। আর গোপনীয়তা? রুজভেল্ট মারা যাবার পর হ্যারি ট্রুম্যান যখন এসে বসলেন তার শূন্য সিংহাসনে 14 এপ্রিল 1945-এ, তখন তিনিও জানতেন না এত বড় ম্যানহাটন প্রজেক্টের কথা। চেয়ারে বসার পরে তিনি সেটা শুনেছিলেন। তার চেয়েও মজার কথা হচ্ছে, সেনেটর হ্যারি ট্রুম্যান 1940 সালে একটি কমিটির চেয়ারম্যান রূপে নির্বাচিত হন, কমিটি টু ইনভেস্টিগেট দ্য ন্যাশনাল ডিফেন্স প্রোগ্রাম। যুদ্ধ প্রচেষ্টায় যে সরকারি অর্থ বিনিয়োগ করা হচ্ছে তার যথার্থ নির্ণয় করে সেনেটরকে জানানোর দায়িত্ব এই অনুসন্ধান কমিটির। তার চেয়ারম্যান রূপে কাজ করতে গিয়ে ট্রুম্যান জানতে পারলেন কি একটা ম্যানহাটন প্রজেক্টে কোটি কোটি ডলার ব্যয়িত হচ্ছে। এই প্রকল্পে দৈনিক নাকি 1 লক্ষ লোক খাটছে। ট্রেনে আর লরিতে লক্ষ লক্ষ টন কাঁচামাল ওই কারখানায় ঢুকছে, অথচ এ পর্যন্ত একটা ছোট্ট প্যাকেটও ফিনিশড গুডস হিসাবে বার হয়ে আসেনি। ট্রুম্যান একটা প্রচণ্ড কেলেঙ্কারি হাতে নাতে ধরবেন বলে ওই প্রকল্প সরেজমিনে দেখার জন্য প্রস্তুত হলেন। খবর পেয়ে যুদ্ধসচিব বৃদ্ধ স্টিমসন সেনেটর হ্যারি ট্রুম্যানকে ফোন করলেন। বললেন, সেনেটর, আপনাকে এক ব্যক্তিগত অনুরোধ জানাতে এসেছি। আপনি এই ম্যানহাটন প্রজেক্ট সম্বন্ধে কোনো অনুসন্ধান করতে দেবেন না। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সেনেটর হ্যারি ট্রুম্যান। বলেছিলেন, কেন মিস্টার সেক্রেটারি? কেন তাও আমি বলতে পারবো না, শুধু জানাতে পারি পৃথিবীর ইতিহাসে ম্যানহাটন প্রজেক্ট সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপন প্রকল্প। এর পয়সা খরচের জন্য আমি যুদ্ধ শেষে ব্যক্তিগতভাবে দায়ী থাকব। আপনার অনুসন্ধান কার্য আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেবে। নবীন রাজনীতিক ওই সেক্রেটারি অফ ওয়্যারের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ছিল সেনেটর ট্রুম্যানের। তিনি তৎক্ষণাৎ অনুসন্ধানের আদেশ প্রত্যাহার করে নিলেন। তার 5 বছর পরে ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হন এবং তৎক্ষণাৎ তাকে আদ্যন্ত ব্যাপারটা খুলে বলেছিলেন যুদ্ধসচিব হেনরি স্টিমসন, তার আগে নয়। আর ব্যাপকতা? মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে 8-10টি বিভিন্ন কেন্দ্রে একযোগে চলছিল গবেষণা কার্য। কয়েক হাজার বৈজ্ঞানিক তাতে নিযুক্ত। 1942 সাল তক বিজ্ঞানীরা 5টি বিকল্প পথে সমাধানের পথ খুঁজতে শুরু করেছেন। 5টা পথের কোন পথ শেষ লক্ষ্যে পৌঁছবে তা কেউ বলতে পারে না। তার ভিতর 3টি পথ হচ্ছে
ইউরেনিয়াম বোমা তৈরি করবার প্রচেষ্টা, 2টি প্লুটোনিয়াম বোমার। বৈজ্ঞানিকেরা বলেছেন ইউরেনিয়াম বোমা তৈরির 3টি বিকল্প পথ আছে। প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক উপায়, তার জন্য খোলা হলো দেশের 2 প্রান্তে 2 কেন্দ্র, বার্কলেতে এবং ওক রিজে। দ্বিতীয় পথ গ্যাসীয় ডিফিউশন মেথড, সে পরীক্ষা কার্য চালানো হলো নিউ ইয়র্ক এবং ডেট্রয়েটে। তৃতীয় পথ হল সেন্ট্রিফিউজ পদ্ধতি। অনুরূপভাবে প্লুটোনিয়াম বোমা তৈরি হতে পারে 2টি পদ্ধতিতে, গ্রাফাইট রিঅ্যাক্টরে অথবা ভারী জল দিয়ে। বস্তুত 5টি অন্ধ গলিতেই তখন পথ হাতড়াচ্ছেন বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিকরা। 5টি বিকল্প পদ্ধতিতেই কোটি কোটি ডলার খরচ হচ্ছিল। কোনো পথই ওরা ত্যাগ করতে পারছিলেন না। কোনটি অন্ধগলি এবং কোন পথে লক্ষ্যে পৌঁছানো যাবে কেউ তা জানে না। এই ফাঁকে বলে রাখি, আমাদের কাহিনীর বিশ্বাসঘাতক ডেক্সটারের কল্যাণে রাশিয়া ওই 5 মাথার মোড়ে বিব্রত হয়নি, সোজা এক পথে এগিয়ে গিয়েছিল। তাতে কোটি কোটি রুবেল বেঁচে গিয়েছিল রাশিয়ার। ম্যানহাটন প্রকল্পের এক এক প্রান্তে যারা কাজ করেন তারা অপর প্রান্তের খবর জানেন না। গোপনীয়তার প্রয়োজনে নিজ ল্যাবরেটরির বাইরের খবর কেউ পান না। শুধু তাই নয়, প্রত্যেকে শুধু নিজ নিজ পরীক্ষার ফলাফলটুকুই জানতে পারেন, তার বেশি নয়। এ ব্যবস্থায় গোপনীয়তা রক্ষা হয় বটে, কিন্তু কাজ দ্রুত এগোয় না। যে পরীক্ষার ফল চূড়ান্তভাবে জেনে ফেলেছেন ওক রিজের বিজ্ঞানীরা, সেগুলিই হয়তো কোষে বার করছেন বার্কলের অধ্যাপকেরা। কর্তৃপক্ষ স্থির করলেন এভাবে চলবে না। সমগ্র ম্যানহাটন প্রকল্পের একজন সর্বময় কর্তা চাই। নিঃসন্দেহে তিনি হবেন একজন সামরিক অফিসার। শুধু তাই নয়, চাই একজন প্রথম শ্রেণীর অল্পবয়সী পদার্থবিজ্ঞানী, যিনি প্রতিটি কেন্দ্রের সংবাদ সংগ্রহ করে ওই সর্বময় কর্তাকে জানাবেন। এক কেন্দ্রের খবর অপর কেন্দ্রের প্রয়োজন বোধে জানাবেন। যুদ্ধ সচিবের নিজের কাজ অফুরন্ত, যুদ্ধের কাজ। সারা পৃথিবীতে মার্কিন সৈন্য তখন যুদ্ধ করছে। তাই এই ম্যানহাটন প্রকল্পের জন্য তিনি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ তৈরি করে দিলেন। তৈরি হলো একটা উপদেষ্টা পরিষদ, তার 4 জন সভ্য। যুদ্ধ সচিবের পক্ষে রইলেন চিফ অফ স্টাফ জেনারেল জর্জ মার্শাল। এদের পরামর্শ অনুসারে কাজ করবেন ওই সর্বময় কর্তা জেনারেল লেসলি গ্রোভস। তার মিলিটারি সহকারী রইলেন কর্নেল মার্শাল ও কর্নেল নিকলস। ছক তৈরি হলো। এই 10টি কেন্দ্রে যেসব বিজ্ঞানী কাজ করে গেছেন তাদের মধ্যে মুষ্টিমেয়ই সবকটি কেন্দ্রের খবর রাখতেন, কিন্তু মূল ভূমিকা ছিল 2 জনের, সামরিক কর্তা জেনারেল গ্রোভস এবং বেসামরিক ডক্টর ওপেনহাইমারের। এদের 2 জনকে আর একটু কাছ থেকে দেখতে হবে আমাদের। 1942 সালের 17ই সেপ্টেম্বর লেসলি গ্রোভসের জীবনে একটা স্মরণীয় দিন। সেদিনই সে বদলির অর্ডার পেল। সাগর পাড়ে যেতে হবে তাকে, আমেরিকার বাইরে। এই স্বপ্ন সে দেখে আসছে কৈশোর। গ্রোভস মিলিটারি স্কুল থেকে পাশ করে বের হয় 1918-তে। ঠিক সে বছরই যুদ্ধ শেষ হয়েছিল, ফলে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেবার সৌভাগ্য হয়নি বেচারার। তারপরে এই দীর্ঘ 24 বছর ধরে একটাও যুদ্ধ করার সুযোগ সে পায়নি, অথচ ধাপে ধাপে ধীরে ধীরে ওপরে উঠেছে। এখন সে কর্নেল। এবারকার বিশ্বযুদ্ধে তার দায়িত্ব ছিল মিলিটারি ইঞ্জিনিয়ার যোদ্ধা। এতদিন পরে কর্নেল গ্রোভস বদলির অর্ডার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বন্ধুদের দেখালো অর্ডারটা। এবার সে সাগর পাড়ে সম্মুখ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। ধরাচূড়া সেঁটে গ্রোভস এসে হাজির হলো তার বড় কর্তার ঘরে। মেজর জেনারেল সামারডেল ওকে সমাদর করে বসালেন। বললেন, অর্ডার পেয়েছো? পেয়েছি জেনারেল, ধন্যবাদ। কখন আমি আমার বর্তমান কাজের দায়িত্ব বুঝিয়ে দেব? এখনই। তোমার সাবস্টিটিউট তৈরি আছে? একটু ইতস্তত করে গ্রোভস বলে, কোন রণাঙ্গনে যেতে হবে আমাকে? রণাঙ্গন? না না,
যুদ্ধক্ষেত্রে যেতে হবে না তোমাকে আদৌ, তোমার কাজেই ওয়াশিংটনেই। বিস্ময়ে হতবাক হয়ে পড়ে গ্রোভস। নীরবে তার বদলির অর্ডারখানা বাড়িয়ে ধরে, যেটা ওভারসিজ অ্যাসাইনমেন্ট, সাগর পাড়ে যাবার নির্দেশবহ। হ্যাঁ হ্যাঁ জানি, আমরা চেয়েছিলাম তোমার সহকর্মীরা ভুল খবরই পাক, মানে তুমি যেন বিদেশ যাচ্ছ। আসলে তোমাকে আমরা নিয়োগ করছি ম্যানহাটন প্রকল্পের সর্বময় কর্তারূপে। কাজটা তোমার মতো ইঞ্জিনিয়ার যোদ্ধার উপযুক্ত। ধরা গলায় গ্রোভস বলে, জেনারেল, আমি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করিনি। এই ইঞ্জিনিয়ার যোদ্ধার খেতাব থেকে এবার আমি মুক্তি পেতে চাই। আপনি দয়া করে। জেনারেল ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, কর্নেল, যে কাজটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা এই বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আইজেনহাওয়ার, প্যাটন অথবা মন্টির উপর যতটা গুরুত্ব দেওয়া হয়েছে তার চেয়ে এক চুলও কম নয়। দ্বিতীয়ত, এই জন্য তোমাকে নির্বাচন করেছেন যুদ্ধসচিব হেনরি স্টিমসন নিজে, অন্তত 10 জন সম্ভাব্য ক্যান্ডিডেটের ভিতর থেকে বেছে নিয়ে। শেষ কথা, প্রেসিডেন্ট স্বয়ং তোমার নিয়োগপত্রে সই দিয়েছেন। কিছু বলবে? বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল লেসলি গ্রোভস। ম্যানহাটন প্রকল্পের সর্বময় কর্তৃত্ব নিয়ে ঘূর্ণিঝড়ের মতো সব কয়টি কেন্দ্র একসাথে ঘুরে এলো গ্রোভস। সব কয়টি কেন্দ্র সরজমিনে দেখলেও, প্রতিটি কেন্দ্রের উচ্চপদস্থ বৈজ্ঞানিকদের সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো। অবাক হয়ে গেল সে। সর্বপ্রথমেই সে এলো নিউ ইয়র্কে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটা কাঁটাতারে ঘেরা অংশে। এখানে নাকি গ্যাসীয় ডিফিউশন পদ্ধতিতে ইউরেনিয়ামকে পৃথকীকরণ করার প্রচেষ্টা হচ্ছে। ইউরেনিয়াম ওর থেকে U-235 নিষ্কাশনের প্রচেষ্টা। বাইরে সানবোর্ড টাঙানো আছে ASAM, অর্থাৎ সাবস্টিটিউট অ্যালয় মেটেরিয়ালস। লোকচক্ষুকে বিভ্রান্ত করার জন্যই এ অদ্ভুত নাম। ল্যাবরেটরির কর্ণধার ডক্টর হ্যারল্ড ইউরে, নোবেল লরিয়েট রসায়ন বিজ্ঞানী, কিন্তু দৈনিক কাজকর্ম দেখাশোনা করেন ডক্টর ড্যানিং, 35 বছর বয়সের উৎসাহী বৈজ্ঞানিক। ওরা দুজনে গ্রোভসকে নিয়ে গ্যাসীয় ডিফিউশন পদ্ধতি দেখাবার জন্য বার হলেন, কিন্তু গ্রোভস বাধা দিয়ে বললে, ডক্টর ইউরে, ল্যাবরেটরি পরিদর্শনের আগে দয়া করে আমাকে বুঝিয়ে দিন গ্যাসীয় ডিফিউশন পদ্ধতিটাই বা কী আর কেন ওটা করতে চাইছেন। ডক্টর ইউরে বলেন, তার আগে আপনি বলুন পারমাণবিক বোমা জিনিসটা কিভাবে বাস্তবায়িত হতে পারে সেটা কি আপনি বুঝেছেন, জানেন? ভালোভাবে নয়, মূল তত্ত্বটা আমাকে দয়া করে বলুন। ডক্টর ইউরে যা বললেন তার সংক্ষিপ্ত সার এই রকম। ইটালিতে ফেরমি এবং জার্মানিতে অটো হান ইতিপূর্বেই ইউরেনিয়াম পরমাণুর অন্তর বিকীর্ণ করেছেন। তাতে ইউরেনিয়াম পরমাণু দুটুকরো হয়ে রূপান্তরিত হয়েছে ক্রিপ্টন আর বেরিয়ামে। পারমাণবিক শক্তিও জন্ম নিয়েছে, কিন্তু তা ক্ষণিকের জন্য। তা হোক, ওই সঙ্গে আমরা দেখেছি নূতন 2-3টি নিউট্রন বিমুক্ত হয়েছে। সেই 2-3টি নিউট্রন তীব্র বেগে ছুটে গেছে এবং অন্যান্য পরমাণুর সঙ্গে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত থেমে গেছে। এখন যদি এমন ব্যবস্থা করা যায় যে ওই 2-3টি নবলব্ধ নিউট্রন আর 2-1টি পরমাণুর অন্তর বিকীর্ণ করবে, তবে আমরা আবার কিছু শক্তি পাব এবং পাব 2 দুগুণে 4টে নতুন নিউট্রন। সে দুটি আবার 4 দুগুণে 8টা, তা থেকে 8 দুগুণে 16টা নিউট্রন মুক্ত হতে পারে। এইভাবে 20 ধাপ চললেই লক্ষ লক্ষ নিউট্রন মুক্ত হবে। 25 ধাপে কোটি কোটি পরমাণু বিদীর্ণ হয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটাবে। ব্যাপারটার চিত্রকল্প হবে এই রকম। আমরা দেখিয়েছি ইউরেনিয়াম পরমাণু বিদীর্ণ হওয়ায় 3টি নিউট্রন ছুটে বেরিয়ে গিয়েছিল। 3টি যদি কার্যকর হয় তাহলে অঙ্কশাস্ত্র মতে 3, 9, 27, 81 এভাবেও চেন রিয়াকশান হতে পারে। মজা হচ্ছে এই যে এটা তখনই সম্ভব যখন মুক্ত নিউট্রনের আশেপাশে যথেষ্ট পরিমাণ U-235 পরমাণু থাকবে। দুর্ভাগ্যক্রমে আকরিক ইউরেনিয়ামে প্রতিটি U-235-এর জায়গায় 150টি U-238 থাকে, ফলে অধিকাংশ নিউট্রনই লক্ষ্যভ্রষ্ট হয়।
ইউরে বললেন, সেজন্য আমরা এখানে আকরিক ইউরেনিয়াম থেকে U-235কে পৃথকীকরণ করছি। এমন অবস্থা করতে চাই যাতে নিউট্রন বুলেটকে যে ভিড়ের দিকে ছোড়া হবে সেখানে শুধুমাত্র U-235ই থাকবে। তাহলে চেইন রিয়াকশন অর্থাৎ চক্রাবর্তন পদ্ধতি চালু হয়ে যাবে। 2, 4, 8, 16, 32, 64 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ 25-30টা ধাপ পরে কোটি কোটি পরমাণুর বিস্ফোরণ। কিভাবে সেটা করতে চান? ইউরেনিয়াম থেকে উৎপন্ন ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে উত্তপ্ত করে একটা ফিল্টার টিউবের ভিতর দিয়ে পাঠাতে হবে। ওই ফিল্টার টিউবে থাকবে অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র। তাহলে হালকা U-235 পরমাণুগুলি ভারী U-238 পরমাণুর থেকে পৃথক হয়ে যাবে। বুঝলাম। আগে না, বোঝেননি। প্রথমত, ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। তাকে তরল এবং শেষমেশ গ্যাসে রূপান্তরিত করাই এক ঝকমারি ব্যাপার, প্রচণ্ড উত্তাপ লাগে। দ্বিতীয়ত, গ্যাসীয় ইউরেনিয়াম অত্যন্ত করোসিভ, পাইপগুলো ক্ষয়ে যাচ্ছে। তৃতীয়ত, ওই যে আমি বললাম অসংখ্য ছোট ছোট ছিদ্র, ওটা তো অবৈজ্ঞানিক উক্তি। অসংখ্য শব্দটার অর্থ হচ্ছে কয়েক শত কোটি, এবং ছোট ছোট শব্দটার ব্যাখ্যা হচ্ছে প্রতিটি ছিদ্রের ব্যাস 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। গ্রোভস রুমাল দিয়ে মুখটা মুছলেন। আমার বক্তব্য শেষ হয়নি জেনারেল। ইউরেনিয়াম-238 অত্যন্ত দুর্লভ ও দুর্মূল্য পদার্থ, আর তা থেকে আমরা পরমাণু বোমা বানানোর উপযুক্ত ইউরেনিয়াম-235 পাচ্ছি 0.7%, অর্থাৎ প্রায় 150 গ্রামে 1 গ্রাম। গ্রোভস ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। পরবর্তী পরিদর্শন শিকাগোতে। এখানে ইউরেনিয়াম নয়, গ্লুটোনিয়াম নিয়ে পরীক্ষা হচ্ছে। সর্বময় কর্তা আর্থার কম্পটন, তিনি ছাড়া আরও 2জন নোবেল লরিয়েট করমর্দন করলেন গ্রোভসের সঙ্গে। তারা হচ্ছেন ইটালিয়ান ফেরমি এবং জার্মান ফ্রাঙ্ক। দুজনেই ফ্যাসিস্ট আর নাৎসি রাজ্যের প্রাক্তন বাসিন্দা। ফেরমি এসেছেন পালিয়ে, ফ্রাঙ্ক বিতাড়িত হয়ে গাটেনগেন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও ওর সঙ্গে মিলিত হলেন উইগনার আর জিলার্ড, যাঁরা গিয়েছিলেন আইনস্টাইনের পত্র আহরণে। এর ভিতর ইউজিন উইগনার একটি অদ্ভুত চরিত্র। এর কথা আগে বিস্তারিত বলা হয়নি। এই প্রতিভাশালী হাঙ্গেরীয় পদার্থবিজ্ঞানীর সৌজন্য আর ভদ্রতা জ্ঞান ছিল প্রবাদের মতো। মেজাজ খারাপ করা জিনিসটা যে কি তা তিনি জানতেনই না। জিলার্ড তাঁর স্মৃতিচারণে লিখেছেন, ওয়েগনারের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে দীর্ঘদিন মিশেছি। এমন অমায়িক ভদ্র মানুষ আর হয় না। কখনো তাকে রাগতে দেখিনি, কখনো কাউকে গালাগাল করতে শুনিনি। না, ভুল বললাম, জীবনে একবার তাকে রাগতে দেখেছিলাম। সেবার উনি আমাকে গাড়ি করে কোথায় যেন নিয়ে যাচ্ছিলেন। উনি বসেছিলেন স্টিয়ারিংয়ে, আমি তার পাশে। কোথাও কিছু নেই, ট্রাফিক রুলস শিখিয়ে তুলে ওপাশ থেকে একটা গাড়ি হুড়মুড় করে এসে পড়ল আমাদের সামনে। উইগনার কোনো ক্রমে ব্রেক কষে দুর্ঘটনা এড়িয়ে ফেলেন। 2টো গাড়ি দাঁড়িয়ে পড়েছে। লক্ষ্য করে দেখি ওপাশের গাড়িটার চালক মদে চুর হয়ে আছে। সেই একদিনই উইগনারকে খেপে যেতে দেখেছিলাম। হঠাৎ চিৎকার করে উইগনার বললেন, গো টু হেল। পরমুহূর্তেই স্বভাব বিনয়ী স্বতঃস্ফূর্তভাবেই ছোট্ট করে যোগ করলেন, প্লিজ। শিকাগো গ্রুপের কর্তা ছিলেন কম্পটন, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হচ্ছেন এনরিকো ফেরমি। উনি কম কথার মানুষ। সব আলোচনাতেই দেখা যেত তিনি তার অভিমত জানাতেন সবার শেষে, আর অনিবার্যভাবে প্রমাণ হতো ফেরমির বক্তব্যই নির্ভুল। অথচ অত্যন্ত নিরভিমানী ব্যক্তি। আত্মপ্রশংসা যে তিনি করতেন না তা নয়, কিন্তু ক্ষেত্র বিজ্ঞান নয়। নিজে যে একজন মস্ত সাঁতারু, মস্ত পর্বতারোহী অথবা গোয়েন্দা গল্পের আসল অপরাধীকে সবার আগে ধরে ফেলার পারদর্শিতা তার আছে, এ কথা সাড়ম্বরে বলতেন। কিন্তু বিজ্ঞানের প্রসঙ্গ উঠলেই উনি সংকুচিত হয়ে পড়তেন। বলতেন, এত সব জ্ঞানী গুণীরা আছেন, ওদের জিজ্ঞাসা করুন। ফেরমির একটা বিলাস ছিল কম্পিউটারের সঙ্গে পাল্লা দেওয়া। ওর ছোট্ট স্লাইড রুল হাতে উনি কম্পিউটারের সঙ্গে লড়াই করতেন।
কখনো উনি জিততেন, কখনো কম্পিউটার। মানসাঙ্কে এমনই অদ্ভুত প্রতিভা ছিল তাঁর। ফ্রাঙ্কের কথা আগেই বলেছি, সহকর্মীদের অপমানে স্বেচ্ছায় পদত্যাগ করে দেশত্যাগী হয়েছিলেন ফ্রাঙ্ক। আভিজাত্য ছিল তাঁর রক্তে। বাকি রইল শিকাগো গ্রুপের কর্তা আর্থার কম্পটনের পরিচয়। ওর সহকর্মীরা ঠাট্টা করে বলতো, কম্পটন শিকাগো গ্রুপের প্রকৃত লিডার নন, ডেপুটি লিডার। মূল নিয়ামক হচ্ছেন তার গিন্নি বেটি কম্পটন। নোবেল লরিয়েট বৃদ্ধ কম্পটন হাসতেন সে কথা শুনে। কারণ ছিল, তাকে যখন শিকাগো গ্রুপের কর্তৃত্ব দেবার প্রস্তাব হলো, কম্পটন সরাসরি বড় কর্তাদের বলেছিলেন, আমি এক শর্তে এ পদ গ্রহণ করতে রাজি আছি। কী শর্ত বলুন? আমার স্ত্রীকেও ক্লিয়ারেন্স দিতে হবে। পদাধিকার বলে আমি যেসব কথা গুপ্ত জানব, তা আমার স্ত্রীকেও জানাতে পারি আমি। পদাধিকার বলে আমি যেসব গোপন স্থানে যাব, আমার স্ত্রীরও সেখানে যাবার অধিকার থাকবে। এ অদ্ভুত অনুরোধে অবাক হয়েছিলেন কর্তৃপক্ষ, তবু মেনে নিয়েছিলেন তারা। বেটি কম্পটন শিকাগো ল্যাবরেটরির নানান কাজ করতেন। সবাই তাঁর আদেশ মেনে চলত। সর্বজনশ্রদ্ধেয়া কর্ত্রী ছিলেন তিনি শিকাগো বীক্ষণাগারে। গ্রোভস পরিদর্শনে আসায় ওরা তাকে নিয়ে গিয়ে বসালেন লেকচার হলে। গ্রোভস প্রশ্ন করলেন, একটা পরমাণু বোমার জন্য কতটা প্লুটোনিয়াম দরকার? ফ্রাঙ্ক বললেন, সেটা নির্ভর করছে আপনি কত বড় বোমা চান তার ওপর। ধরুন 10,000 টন TNT বোমার বিস্ফোরণের উপযুক্ত পারমাণবিক বোমা। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল যোগ বিয়োগ ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্ক। ব্ল্যাকবোর্ডে পড়তে শুরু করলো হিজিবিজি লেখা, হাতির সুরের মতো চিহ্ন সব। আলফা, বিটা, থিটা, এপসাইলনের বন্যায় ভেসে গেল কালো বোর্ড। সবাই তাকিয়ে আছে একদৃষ্টে ব্ল্যাকবোর্ডের দিকে। একজন ব্যতিক্রম, এনরিকো ফেরমি। তিনি আপন মনে স্লাইড রুল ঘষছেন। হঠাৎ গ্রোভসের নজর হলো পঞ্চম ধাপ থেকে ষষ্ঠ ধাপে আসার সময় একটা ভুল হয়েছে। বুঝতে পারলেন না ব্যাপারটা। তিনজন নোবেল লরিয়েট বিজ্ঞানী উপস্থিত রয়েছেন, আছেন জিলার্ড, উইগনারের মতো বিচক্ষণ বিজ্ঞানী। ওর মনে হলো, এটা কি ওরা ইচ্ছা করে ফাঁদ পেতেছেন? ম্যানহাটন প্রকল্পের সর্বময় কর্তা কতটা অঙ্ক বোঝেন, তাই কি বুঝে নিতে চান তারা? তা সে যাই হোক, হঠাৎ উঠে দাঁড়ান তিনি। বলেন, মাপ করবেন, ওই ষষ্ঠ ধাপটা আমি বুঝতে পারছি না। ওর আগের ধাপের 10⁵, পরের ধাপে হঠাৎ 10⁶ হলো কেমন করে? গণিতজ্ঞ তৎক্ষণাৎ বলেন, ধন্যবাদ, ওটা নিছক ভুলই। ভুলটা সংশোধন করেন তিনি। গ্রোভস আত্মবিশ্বাস ফিরে পান। শেষ ফলাফলটা যখন বলা হয়, তখন গ্রোভস জানতে চাইলেন, আপনাদের এই সংখ্যা কত % শুদ্ধ, অর্থাৎ কতটা এদিক ওদিক হতে পারে? কম্পটন তৎক্ষণাৎ বললেন, ধরুন 10% শুদ্ধ। এমন আজব কথা জীবনে শোনেননি গ্রোভস। বললেন, মাত্র 10%? বলেন কি? হ্যাঁ, বর্তমানে এর চেয়ে নির্ভুল উত্তর অঙ্কশাস্ত্র মতে আর পাওয়া যাচ্ছে না। গ্রোভস তখন ভাবছিলেন একটা নিমন্ত্রণ বাড়ির কথা। ক্যাটারারকে উনি বলছেন, আজ আমার বাড়ি কিছু লোক খাবে, খাবারের জোগাড় দিতে হবে আপনাকে। দেখবেন খাবার কম না পড়ে যেন, আর অপচয়ও না হয়। ক্যাটারার জানতে চাইল, কতজন লোক খাবে স্যার? এই ধরুন জনা 10 অথবা 1000 খানেক। 10% নির্ভুল উত্তর, কারণ 10 হচ্ছে 100-র 10% নির্ভুল উত্তর। আবার 1000-এর 10% নির্ভুল উত্তর হচ্ছে 100। কর এবার আহারের আয়োজন। শিকাগো ল্যাবরেটরির পরিদর্শন সেরে ব্রিগেডিয়ার জেনারেল গ্রোভস আসছিলেন ফ্রাঙ্কের অ্যাপার্টমেন্টে। সেখানেই তার নৈশ আহারের ব্যবস্থা। ফ্রাঙ্ক নৈশাহারে নিমন্ত্রণ করেছেন পরিদর্শককে। শহরের অপর প্রান্তে একটা 9তলা বাড়ির একটা অ্যাপার্টমেন্টে তখন বাস করতেন সস্ত্রীক জেমস ফ্রাঙ্ক। গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন ফ্রাঙ্ক নিজে, পাশে বসে আছেন গ্রোভস। কথা প্রসঙ্গে ফ্রাঙ্ক বললেন, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। 10% কারেক্ট উত্তর নিয়ে আপনি কি করবেন? কতটা প্লুটোনিয়াম লাগবে, কতটা ফিশনের মেটেরিয়াল লাগবে, কিছুই বুঝতে পারছেন না। কিন্তু কি করা যাবে বলুন? আর কিছুদিন গবেষণা না করলে আমরা ওর চেয়ে কিছু কম ভুল ফিগার দিতে পারছি না।
গ্রোভস সহানুভূতি দেখিয়ে বলেন, বুঝেছি, তবু হতাশ হবার কিছু নেই। আপনাদের সামনে কী পরিমাণ বাধা তা আমি বুঝতে পারছি। ফ্রাঙ্ক হেসে বলেন, না, পারছেন না। আমার সাফল্যের সামনে সবচেয়ে বড় বাধা কি জানেন? কি? গ্রাউ ফ্রাঙ্ক। অবাক হয়ে যান গ্রোভস, কি বলবেন ভেবে পান না। দাম্পত্য জীবনে ফ্রাঙ্ক কি অসুখী? তবু সে কথা এমন সদ্য পরিচিত লোকের কাছেই বা উনি বলবেন কেন? ফ্রাঙ্ক অভিজাত পরিবারের মানুষ, আত্মমর্যাদা জ্ঞান তার প্রখর। এমন বেমক্কা একটা পারিবারিক রহস্য কেন উদ্ঘাটিত করে বসবেন তিনি? সৌজন্য বজায় রেখে মামুলি প্রশ্ন করেন গ্রোভস। শ্রীযুক্ত ফ্রাঙ্ক অতি অমায়িক মহিলা। দেখলে বোঝা যায় এককালে খুবই সুন্দরী ছিলেন, মার্জিত, অভিজাত এবং সদা হাস্যময়ী আদর্শ হোস্টেস। অতিথির আপ্যায়নে কোনো ত্রুটি থাকল না। আলাপ হলো নানা বিষয়ে পানাহারের ফাঁকে ফাঁকে। ফ্রাউ ফ্রাঙ্ক তাঁর ছেলেবেলার গল্প শোনালেন। বাভেরিয়ায় তাঁর বাড়ি, বাভেরিয়ার রাজপ্রাসাদ, সেখানকার চিত্রশালা, বিয়ার পার্ক, চার্চ, কত স্মৃতিকথা। মার্কিন জীবনযাত্রার সঙ্গে জার্মান জীবনের তুলনা করলেন। ওদের জার্মানি থেকে চলে আসার প্রসঙ্গ উঠল। হিটলারের ইহুদি নির্যাতনের প্রতিবাদে প্রফেসর ফ্রাঙ্ক পদত্যাগ করে দেশত্যাগী হলেন। কোনো সভা সমিতির আয়োজন নিষিদ্ধ ছিল। ওর এক জার্মান সহকারী এবং শিষ্য ক্যারিও খবর পেয়ে গোপনে দেখা করতে এলো। অধ্যাপকের হাতে তুলে দিল একটা প্রকাণ্ড অ্যালবাম। ফটোগ্রাফির শখ ছিল ক্যারিওর। গাটেনগেনের অসংখ্য ছবি তুলেছে সে, সাজিয়েছিল ওই অ্যালবামে। প্রফেসর ফ্রাঙ্ক ইতস্তত করে বলছিলেন, তোমার এত সাধের সংকলনটা আমাকে দিয়ে দেবে? অশ্রুরুদ্ধ কণ্ঠে ক্যারিও বলেছিল, প্রফেসর, আমি যে খাঁটি আর্য, গোটা গাটেনগেনটাই তো আমার ভাগ, তার ছায়াটুকুই শুধু আপনাকে দিচ্ছি। গ্রোভস কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, অ্যালবামটা নিয়ে এসেছেন তো এখানে? ফ্রাউ ফ্রাঙ্ক উঁকি মেরে বললেন, প্রফেসর ফ্রাঙ্ক প্যান্ট্রিতে কয়েক পাত্র মার্টিনি বানাতে ব্যস্ত। চুপি চুপি বলেন, প্রফেসর অবসর পেলেই সেটার পাতা উল্টান। ওই অ্যালবামটাই ওর প্রাণ। উনি গাটেনগেনকে কতটা ভালোবেসেছিলেন ততটা আমাকেও বাসেননি। গাটেনগেন ছিল আমার সতীন। দুজনেই হেসে ওঠেন। শ্রীমতী ফ্রাঙ্ক বলেন, অথচ মজা কি জানেন জেনারেল? প্রফেসর এই অ্যালবামটা নিয়ে এলেন তার পোর্টম্যান্টোতে, রেখে এলেন নোবেল প্রাইজের সোনার মেডেলটা। সে কি, ওটার আর কতটুকু ওজন? না, ওজনের জন্য নয়, ওর যুক্তি ছিল অন্যরকম। বললেন, মেডেলটা তো একা জেমস ফ্রাঙ্ক পায়নি, পেয়েছে গোটা বিশ্ববিদ্যালয়। ওটা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতেই থাকবে। ল্যাবরেটরিটাই রেখে এসছেন সেটাকে। গ্রোভস চমকে ওঠেন, বলেন, সর্বনাশ! গেস্টাপো সেটা খুঁজে পেলে গলিয়ে ফেলবে, সোনাটা ওয়ার ফান্ডে জমা দিয়ে দেবে। ততক্ষণে ফিরে এসেছেন প্রফেসর ফ্রাঙ্ক কয়েক পাত্র প্রাণীও ট্রেতে করে নিয়ে। বললেন, আপনি ব্যস্ত হবেন না জেনারেল, ওরা সেটা খুঁজে পাবে না। মাটির নিচে পুঁতে রেখে এসেছেন? না, কারণ তাহলে ওরা খুঁজে পেত। আমি সেটা ফেলে রেখে এসেছি একটা নাইট্রিক অ্যাসিডের বোতলে। যুদ্ধের পরে ঠিক সেটা খুঁজে পাওয়া যাবে, দেখবেন আপনি। গ্রোভস বলেন, সে যাই হোক, আপনি জার্মানি থেকে বিদায় পর্বের গল্পটা বলছিলেন। শ্রীমতী ফ্রাঙ্ক তার গল্পের সূত্র তুলে নেন। ট্রেনে তুলে দিতে এসেছিলেন কয়েকজন। অনাড়ম্বর বিদায় পর্ব। গাটেনগেনের মধ্যমণি চিরদিনের মতো বিদায় নিচ্ছেন। তাকে ট্রেনে তুলে দিতে এসেছেন মাত্র জনা 5 সহকর্মী ও ছাত্র, প্রফেসর হিলবার্ট, হাইজেনবার্গ, ক্যারিও প্রভৃতি। ফ্রাঙ্ক সস্ত্রীক গাড়িতে উঠে বসলেন। গার্ড হুইসেল দিল, সবুজ পতাকা নাড়ল, কিন্তু কি এক যান্ত্রিক গণ্ডগোলে ইঞ্জিন চালু হলো না। ঠিক সেই মুহূর্তেই স্টেশনের একজন কুলি এমন একটা কথা বলে বসল যা ফ্রাউ ফ্রাঙ্ক জীবনে ভুলবেন না। লোকটি এগিয়ে এসে অধ্যাপক ফ্রাঙ্ককে বললেন, হের প্রফেসর, একটা জিনিস খেয়াল করেছেন? হিটলারের মাথামোটা অফিসারগুলো যে জিনিসটা বুঝল না সেটা ওই জড়ো ইঞ্জিনটাও বুঝে ফেলেছে। সে প্রতিবাদ জানাচ্ছে। আপনাকে নিয়ে যেতে সে রাজি নয়। গল্প গুজবে কথাবার্তায় প্রায় মধ্যরাত্রি হয়ে গেল। গ্রোভস মনে মনে ভাবছিলেন অন্য একটি কথা। অধ্যাপক কেন তখন বললেন তার সাফল্যের পথে প্রধান বাধা হচ্ছেন
ফ্রাউ ফ্রাঙ্ক? এমন অমায়িক সুন্দরী সপ্রতিভ স্ত্রীর বিরুদ্ধে কি তার অভিযোগ? বুঝে উঠতে পারলেন না সেটা। যাই হোক, মধ্যরাত্রে গ্রোভস বিদায় নিয়ে উঠে পড়েন। ওরা সিঁড়ি দিয়ে নেমে এলেন অতিথিকে গাড়িতে তুলে দিতে। বিদায় বেলায় গ্রোভস গৃহস্বামীকে বললেন, আপনাদের আতিথে ওঠার কথা আমি জীবনে ভুলব না। কোথাও কিছু নেই, ধক করে জ্বলে উঠল শ্রীযুক্তা ফ্রাঙ্কের নীল চোখ দুটো। যেন অপমানকর কোনো উক্তি করেছেন গ্রোভস। মুহূর্তে বদলে গেলেন তিনি। বললেন, কি বললেন? কোনোদিন ভুলবেন না? কোনোদিনও নয়? গ্রোভস স্তম্ভিত। কি হলো হঠাৎ? এমন বদলে গেলেন কেন উনি? অধ্যাপক ফ্রাঙ্ক অত্যন্ত সংকুচিত হয়ে বললেন, প্লিজ ডার্লিং, জেনারেল আমাদের অতিথি। ঘুরে দাঁড়ালেন মহিলা স্বামীর মুখোমুখি, দাঁতে দাঁত চেপে বললেন, সো হোয়াট? অতিথি সৎকার তো আমি চুটিয়ে করেছি জেমস, ত্রুটি রাখিনি কিছু। এবার আমাকে ব্যাপারটা সমঝিয়ে নিতে দাও। হতাশ হয়ে শ্রাগ করলেন অধ্যাপক। গৃহস্বামিনী আবার ঘুরে দাঁড়ালেন গ্রোভসের দিকে মুখোমুখি। অসমাপ্ত বাক্যটার জের টেনে পুনরায় বলেন, কি বলছিলেন? কোনোদিনও ভুলবেন না? আমার শ্বশুরবাড়ি হ্যান্সবুর্গ অথবা আমার বাপের বাড়ি ব্যাভেরিয়ায় যেদিন ওই অ্যাটম বোমাটি নিক্ষেপ করার আদেশ জারি করবেন সেদিনও নয়? আমার স্বামী সাফল্যমণ্ডিত হওয়া মাত্রই তো সে আদেশ জারি করবেন আপনি, হের জেনারেল, তাই নয়? গ্রোভসের মাথা নিচু হয়ে গেল। মাটিতে একেবারে মিশিয়ে যেতে ইচ্ছা হলো তাঁর। ভুল, মারাত্মক ভ্রান্তি। এতক্ষণ ওর খেয়াল হয়নি ওরা দুজন জার্মান। জার্মানিকে ধ্বংসস্তূপে পরিণত করার ব্রত নিয়েই তিনি আজ ম্যানহাটন প্রকল্পের সর্বময় কর্তা। নোবেল লরিয়েট জেমস ফ্রাঙ্ক মাতৃভূমিকে শ্মশানে রূপান্তরিত করবার সংকল্প নিয়েই প্রাণপাত করছেন। তাই তাঁর সাফল্যের পথে আজ সবচেয়ে বড় বাধা ফ্রাউ ফ্রাঙ্ক। হে ঈশ্বর, প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ যেন অন্তত ওই ব্যাভেরিয়াতে না হয়। পুনশ্চ প্রফেসর ফ্রাঙ্কের ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। ফ্রাঙ্কই একমাত্র নোবেল লরিয়েট যিনি এক নোবেল প্রাইজ দুবার পেয়েছেন। যুদ্ধান্তে নাইট্রিক অ্যাসিডের বোতলের তলদেশ থেকে যখন সোনার মেডেলটি উদ্ধার করা গেল, তখন দেখা গেল তার লেখা কিছু কিছু ক্ষয়ে গেছে। খবরটা সংবাদপত্রে প্রকাশিত হয়। তাতে সুইডেনের একাডেমি ফ্রাঙ্কের কাছ থেকে মেডেলটি ফেরত নেয় এবং নতুন করে ছাপ দিয়ে পরবৎসর উৎসবের সময় সেই মেডেলটি ফ্রাঙ্ককে দ্বিতীয়বার উপহার দেওয়া হয়।